প্লিজ প্লিজ, আই এম সরি, আমি ইচ্ছে করে। তুই অনেক হাসিস না, এবার একটু চিৎকার করে দেখ কেমন লাগে। ওয়েলকাম ব্যাক গল্পহলিকে। আগের সপ্তাহে এপিসোড না দিতে পারায় আমি নিজে খুব দুঃখিত। জানি আপনারা অপেক্ষায় থাকেন প্রত্যেক সপ্তাহে গল্পের জন্য, তবে আজকের যে এপিসোডটা আপনারা শুনবেন তা শুধু ভয়ের নয়, বরং আপনাদেরকে ভাবাবে। চলুন বেশি কথা বলবো না, আজকের এপিসোডটি শুরু করা যাক। আর হ্যাঁ, এপিসোডটি শুরু করার আগে ঘরের লাইট অফ করে দিন আর কানে হেডফোন দিয়ে শোনার জন্য তৈরি হয়ে যান, কারণ আপনি এখন শুনছেন গল্পহলিক। রাত যত গভীর হয়, মানুষের ভেতরের অন্ধকার ততই জেগে ওঠে। আজ যে গল্পটা তোমাদের শোনাতে যাচ্ছি তা শুধু ভয়ের নয়, বরং নৃশংসতা। একটা ভুল সিদ্ধান্ত যা বদলে দিল 3টি জীবনের পরিণতি। তাহলে আজকের গল্প শুরু করা যাক দাদার নরখাদক প্রতিশোধ। এক গ্রামে ভাঙাচোরা টিনের ঘরে থাকতো 2 ভাই, নরেশ আর রিজু। তারা ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে। তারপর থেকে নরেশের ওপর সংসারের দায়িত্ব এসে পড়ে। একটা হোটেলে কাজ করে সেই টাকা উপার্জন করে সে রিজুকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। এমনও দিন গেছে নরেশ নিজে না খেয়েও তাকে খাইয়েছে। এইভাবেই সুখ দুঃখ মিলিয়ে 2 ভাই বড় হয়ে ওঠে। দাদা, তুই না থাকলে না আমি কিছুই হতাম না রে। তোকে দেখলেই যে আমি সব কষ্ট ভুলে যাই। আচ্ছা দাদা, যদি আমাদের মধ্যে মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমরা আরো ভালো থাকতাম, আর তোকেও এরকম কষ্টে থাকতে হতো না। আচ্ছা, ভালোই তো আমার কষ্ট বুঝিস দেখছি। তাহলে মন দিয়ে পড়াশোনাটা কর, যাতে এই গ্রামে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। দাদা, একটা কথা জিজ্ঞেস করবো রে তোকে। হ্যাঁ বল। ওই দিনটি কি হয়েছিল রে? ও ছাড়, বাদ দে। বল না। তুই যখন অনেক ছোট ছিলি, তোকে আমার কাছে রেখে দিয়ে মা বাবা পুজো দিতে গেছিল, আর ফেরার পথে লরির ধাক্কায় বাবা মা প্রাণ হারায়। সেই দিন থেকে আমি তোর বাবা, আমি তোর মা। তোকে বলিনি কিছু তুই কষ্ট পাবি বলে, আর আমি তোর কষ্ট দেখতে পারবো না রে। রিজু এই শুনে কষ্টে তার দাদাকে জড়িয়ে ধরে। রিজু পড়াশোনা করত শহরের এক নামী কলেজে। সেই দিন সকালে কলেজ গেটের কাছে সে প্রথম দেখতে পায় মানসীকে। সেই প্রথম দেখায় রিজুর মানসীকে ভালো লেগে যায়। অন্য মনস্ক হয়ে সামনে এগোতেই মানসীর সাথে তার ধাক্কা লাগে। আরে, দেখেও হাঁটতে পারেন না, দিলেন তো সব ফেলে। সরি, আমি আসলে লক্ষ্য করিনি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এক্সামের ইম্পর্টেন্স নোটস ছিল এগুলো। একটু সামনে তাকিয়েও তো হাঁটা যায় নাকি? আমি তুলে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমি নিজেই নিতে পারবো। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? কেন? না, এমনি ইচ্ছে হলো আর কি জানতে। মানসী চৌধুরী। সেই দিনই শেষ হলো না।
দিন যত যাচ্ছিল রিজু ততই মানুষীকে পছন্দ করতে থাকে। সেদিন রাত্রে নরেশ কাজ থেকে বাড়ি ফেরার পর রিজুকে দেখে কেমন যেন অন্যরকম লাগে তার। কিরে, আজ তোকে একটু অন্যরকম লাগছে, সব ঠিক আছে তো? হ্যাঁ দাদা, ঠিকই আছি, কিছু হয়নি। আচ্ছা শোন, কাল কলেজের ফিসটা কখন জমা দিলে হবে? কি বলছিস, শুনছিস না নাকি? আরে বাবা, তুই যখন খুশি দিয়ে দিবি, তারপর আমাকে জানিয়ে দিলেই হলো। ঠিক আছে, নে আয়, খাবার বেড়েছি, খেতে আয়। হ্যাঁ, আসছি। নরেশের ডাকে রিজু এসে খেতে বসে। কিছুক্ষণ চুপচাপ খাওয়ার পর সে হঠাৎ নরেশকে বলে ওঠে, দাদা, একটা কথা বলবো? বল। ওই মানে মেয়েরা কেমন ছেলেদের পছন্দ করে রে? মানে কারো কি এমন হয় যে হঠাৎ করে জাস্ট মানে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে? ওরে, হঠাৎ এসব কথা কেন রে? কাউরে ভাল লেগেছে নাকি তোর? আরে না 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 না, এমন কিছু না। ওই ক্লাসে দু চারজন তো কথা বলে, তা ভাবলাম মানে তাদের কি জিনিস ভালো লাগে। দেখ দেখ, আমি তো জানি তুই আমার থেকে বড়, আর তুই ভালো বুঝতে পারবি। আচ্ছা, মেয়েরা সাধারণত ভদ্র শান্ত ছেলে পছন্দ করে, যে রাগ করে না, সম্মান দেয়, তেমন। কিন্তু তুই হঠাৎ এসব জিজ্ঞেস করছিস কেন বলতো? আরে দাদা, কৌতূহল বলেই জিজ্ঞেস করলাম আর কি। এই এমনি এমনি মাথায় এলো। ঠিক আছে ঠিক আছে, ভাবছি কোথাও গোপনে প্রেম টেম করে ফেললি নাকি তুই। এসবে একদম পা দিবি না, পড়াশোনা কর মন দিয়ে, বুঝলি? আরে দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নরেশ মুখে হেসে থাকলেও মনের ভেতর অদ্ভুত একটা সন্দেহ তৈরি হয়, কিন্তু ঠিক ধরতে পারে না। কলেজের ক্যান্টিনটা আজ একটু যেন বেশি ভিড়। শেষের দিকে টেবিলে একা বসে রিজু ধীরে ধীরে লাঞ্চ করছিল। চারিদিকে মানুষের শব্দ থাকলেও তার মনটা তখনও আগের কথাতেই ঘুরপাক খাচ্ছিল, দাদার সঙ্গে সেই মেয়েরা কি পছন্দ করে ব্যাপারটা নিয়ে। ঠিক তখনই হালকা একটা দামি পারফিউমের গন্ধ যেন রিজুর নাকে ভেসে আসে। রিজু মাথা তুলে দেখে সামনে দাঁড়িয়ে মানুষই, ব্র্যান্ডেড ব্যাগ, নিখুঁত সাজ, আর চোখে এমন এক আত্মবিশ্বাস যেটা দেখে মনে হয় পুরো দুনিয়া তার পথে যেন সাজানো। এক্সকিউজ মি, এই টেবিলটা কি ফ্রি আছে? বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসো বসো। মানুষই হালকা হাসে, যেন কারো পারমিশন ওর আসলে প্রয়োজন আছে বলে মনেই হয় না। মানুষই টেবিলে বসে লাঞ্চ বক্স বের করে লাঞ্চ করতে করতে হঠাৎ বলে ওঠে, তুমি রিজু, তাই তো? হ্যাঁ। তা ক্লাসে যে এত চুপচাপ থাকো, এই চুপ থাকা, এটা কি অ্যাটিটিউড নাকি নেচার? নেচার প্রবাবলি। ইন্টারেস্টিং। রিজু ওর কথা খালি শুনতে থাকে। তার মনে হয় ওর কথা বলার ধরনটাই যেন আলাদা। ও যেন সব কিছু অবজার্ভ করছে, কিন্তু কাউকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে না। শুধুমাত্র নিজের ইচ্ছে হলে তবেই কারো সঙ্গে কথা বলে। আচ্ছা, তুমি ড্রয়িং করো? আসলে চেহারায় ওই থটফুল লুক আছে। যারা চুপচাপ থাকে তারা ইউজুয়ালি বোরিং হয় না? রিজু অবাক। না মানে তেমন কিছু না। হোয়াট এভার, বাট তোমাকে কালকে খুব লস্ট মনে হচ্ছিল। সেদিনকার ব্যাপারটা নিয়ে কি আপসেট ছিলে? না, ঠিকই ছিলাম। মানুষের ফোনে কল আসায় রিজুর সামনে এসে কলটা কেটে দেয়। আচ্ছা, ওয়েল, আই হ্যাভ টু গো নাও।
আর হ্যাঁ, নেক্সট টাইম চুপ করে থেকো না। পিপল মাইট থিঙ্ক ইউ আর ইনভিজিবল। ঠিক তখনই যাওয়ার পথে তার হাতে থাকা ব্রেসলেটটা খুলে পড়ে যায় টেবিলের নিচে। রিজু বলতে যাবে ততক্ষণে মানুষই তাড়াহুড়া করে বেরিয়ে যায়। ও চলে যাওয়ার পর ক্যান্টিনে আবার স্বাভাবিক শব্দ ফিরে আসে, কিন্তু রিজুর কেন যেন মনে হয় মানুষের ওই হঠাৎ কল দেখে চলে যাওয়াটা অস্বাভাবিক ছিল। ক্যান্টিনে মানুষের ব্রেসলেটটা পড়ে যাওয়ার পর পুরো পরিবেশটা যেন বদলে গেল। লোকজনের শব্দ আছে, কিন্তু রিজুর কানে সবকিছু অদ্ভুত রকমের চাপা লাগছে। সে ব্রেসলেটটা তুলে নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই নরেশের কল আসে। কোথায় রে তুই? এই তো ক্যান্টিনে লাঞ্চ করছি। বল না দাদা, কি বলবি? তোর এক্সাম ফিসটা আমি জমা করে দিয়েছি, বুঝলি? ঠিক আছে দাদা, সাবধানে যা, সাবধানে যা। ক্যান্টিন থেকে বেরোনোর পরও রিজুর মাথায় একটাই বিষয়, মানুষের ফেলা ব্রেসলেটটা। ও ভাবছিল ফিরিয়ে দেবে নাকি এটাকে এক অজানা অনুভূতির মতো নিজের কাছেই রেখে দেবে। ঠিক তখনই ফোনে এক হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন আসে। একটা অনলাইন ক্লাস গ্রুপ থেকে মেসেজ এসেছে। সেখানে রিজু মানুষের ডিপি দেখে তার বুকটা যেন ধক করে ওঠে। ও হঠাৎ সিদ্ধান্ত নেয় আগামীকাল ব্রেসলেটটা মানুষীকে ফেরত দেবে। পরদিন কলেজ করিডোরে মানুষই দূর থেকে হেঁটে আসছিল, সেই আত্মবিশ্বাসী স্টাইলিশ মাথা উঁচু করে, চোখে সেই অদ্ভুত শক্তি, যেন কাউকে পাত্তা দেওয়া তার অভ্যাস নয়। রিজু এগিয়ে যায় মানুষীকে দেখে। এই মানুষই, তোমার ব্রেসলেটটা খাল পড়ে গেছিল। এই ব্রেসলেটটা কত খুঁজেছি, পাচ্ছিলামই না। কিন্তু কাল চলে যাওয়ার পথে পড়ে গেছিল, খেয়ালই করিনি জানো। আসলে কি বলতো, কাল না আমার একটু তাড়াহুড়ো ছিল, তাই কখন যে পড়ে গেছিল ব্রেসলেটটা। কিন্তু তুমি যে ব্রেসলেটটা ভাগ্যিস নিয়ে রেখেছিলে, তার জন্য থ্যাঙ্কস। মানুষী ব্রেসলেটটা নিতে নিতে তার আঙ্গুল ছোঁয়ায় 1 সেকেন্ডে রিজুর পুরো শরীরে এক অদ্ভুত অনুভূতি হয়। মানুষী চলে যাওয়ার আগে ঠোঁট কামড়ে বলে ওঠে, ইউজুয়ালি আই ডোন্ট টক টু স্ট্রেঞ্জার্স, বাট তুমি ভীষণ ইন্টারেস্টিং। এই বলে সে চলে যায়। আর সেদিন থেকেই মানুষী আর রিজুর মাঝে ছোট্ট একটা বন্ধুত্ব তৈরি হয়। দিনগুলো যেতে থাকে। এমনই একদিন ক্লাসের শেষে মানুষী রিজুকে হঠাৎ জিজ্ঞেস করে, চলো কফি খাবে, মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে। আহ, এখন কফি? আচ্ছা ঠিক আছে, চলো। মানুষীর কোনো কথায় সে না করতে পারে না, যেন তার খুশিতে রিজুর খুশি। এইভাবে মানুষী আর রিজুর মেলামেশা তার ফ্রেন্ডস গ্রুপদের নজরে লাগে। এই মানসীর সাথে ওই ছেলেটা কে রে এত ঘোরে? হুম, কি জানি মানসী যে কি লেখে কথা বলে ওর সাথে, ভগবান জানে বাবা। রিজু মানুষীর সাথে মেলামেশা করতে করতে টেরই পায় না তার মনটা কখন মানুষীকে ঘিরে ফেলেছে। সে জানতো না মানুষীর জীবনে বন্ধুত্ব আর ব্যবহার দুটোই ভীষণ আলাদা। এই ব্যাপারে সে দাদাকে কিছুই জানায় না। সে ভেবে রেখেছিল মানুষীকে তার মনের কথা বলার পর সে দাদাকে জানাবে ব্যাপারটা। একদিন ক্লাস শেষে মানুষী রিজুকে বলে, রিজু, কাল একটা স্মল পার্টি আছে, ইউ শুড হ্যাভ টু কাম। হ্যাঁ অবশ্যই যাব, কিন্তু কীরকম ড্রেস পরে যাব? নর্মাল বাট ক্লিন, ওকে? মানুষের ওই ক্লিন কথাটা কানের মধ্যে খচখচ করে রিজু, কারণ তার কাছে বেশি জামা কাপড় ছিল না। রিজু রাতে দাদাকে বলে, দাদা, কাল কলেজে একটা ছোট প্রোগ্রাম আছে, আমি যেতে চাই। আচ্ছা ঠিক আছে, যাস, কিন্তু ঘর ঢুকতে বেশি দেরি করবি না। নরেশ তখন জানতো না রিজুর ভেতরে কি ঝড় হচ্ছিল। মানুষের কথায় রিজু তার পার্টিতে
অ্যাটেন্ড করে। সেখানে গিয়ে দেখে মানুষের বাড়ি বিশাল বড়, আলোকিত, আর গেটের সামনে 2জন সিকিউরিটি দাঁড়িয়ে ছিল। রিজুকে দেখে তারা একবার ওপর থেকে নিচ অব্দি তাকিয়ে নেয়। তার সেই সস্তা শার্ট, পুরনো জুতো, সবকিছু যেন চোখে পড়ে। কে তুমি? মানুষের ফ্রেন্ড। সিকিউরিটি এই কথাটা শুনে অবাক হয়ে যায়। নরেশ ভেতরে ঢুকতেই মানুষীদের বন্ধুদের মাঝে দাঁড়িয়ে থাকে। আরে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, তুমি তো সেই রিজু না? মানুষের সাথে প্রচুর মেলামেশা করো তুমি। মানুষই তোমার ব্যাপারে আমাকে বলছিল। হ্যাঁ, আমার নামই রিজু। বাই দ্য ওয়ে, মানুষই কোথায়? এটা কে রে? আরে আমাদের ক্লাসে সেই গরিব ছেলেটার নাম কি জানো, বল না। মানুষে হালকা এসে বলে ওঠে। দিস ইজ রিজু, মাই ফ্রেন্ড। ওই ফ্রেন্ড শব্দটা শুনে রিজুর বুক ফুলে ওঠে। সে ভাবে এটা হয়তো নতুন শুরু, কিন্তু না। অকাত নেই মানুষের সাথে মেশার, আবার বন্ধুত্ব করতে এসেছে। পার্টির শেষের দিকে মানুষের টয়লেটের কাছে সাইলেন্ট জায়গায় দাঁড়িয়েছিল। রিজু জমানো সাহস নিয়ে এগিয়ে যায়। তার মনের কথা আজ সে মানুষীকে বলবে। মানুষই, একটা কথা। মানুষী তখন মোবাইলে ব্যস্ত ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আরে তাড়াতাড়ি বলো, ফোনে কথা বলছি তো। না না, ঠিক আছে, ফোনে কথা বলে নাও, তারপরে বলবো। ওই কলটা রাখলাম, একটু বাদে ফোন করছি, কেমন? এবার বলো কি বলবে। আমি আমি মানে আমি মানে তো তোমাকে একটু অন্যভাবে পছন্দ করি, যদি তুমি। রিজুর এই কথাটা মানুষের হাস্যকর লাগে। এক সেকেন্ড, ওয়েট, তুমি আমাকে প্রপোজ করছো? এদিকে মানুষের বন্ধুদের নজরে পড়ে রিজু আর তার মধ্যে কিছু একটা হয়েছে বলে মনে হয়। তারা সেটা দেখে এগিয়ে যায়। ওই দিক দেখ, মানুষের রিজুর মধ্যে কিছু হয়েছে মনে হয়। চল চল চল, দেখে আসি, চল। ডোন্ট জোক রিজু, আমরা সেম ওয়ার্ল্ডের মানুষ না। তোমার জায়গা কলেজ ক্যান্টিন এই অবধি, ব্যাস। ফ্রেন্ডশিপ ছিল, দ্যাটস ইট। এর বেশি ভাবলে কিন্তু তুমি নিজেকে ছোট করবে। তারপর সে সবার সামনে বলে, গাইস, ইমাজিন a middle class boy proposing me. So cute and so stupid. এই অপমান সহ্য করতে না পেরে রিজুর চোখে জল চলে আসে। ও চুপ করে বেরিয়ে যায় বাড়ির দিকে। সে কল্পনাও করতে পারেনি তার মনের কথা বলার পর মানুষই তাকে এমনভাবে অপমান করবে। রাত প্রায় 10:30। নরেশ কাজ থেকে বাড়ি ফিরে দেখে রিজুর বিছানার কোণায় চুপ করে বসে আছে। চোখ ফুলে লাল, মুখটা যেন শুকনো হয়ে গেছে। এমনভাবে নরেশ আগে কোনোদিন রিজুকে দেখেনি। কি হয়েছে রে তোর? তুই কাঁদছিস কেন? কই, কিছু হয়নি তো। ওই চোখে ধুলো পড়েছিল আর কি, তাই। তোর চোখ লাল ফুলে আছে, চোখে ধুলো পড়লে এমন হয় না। সত্যি বল, কে কষ্ট দিয়েছে তোকে? দাদা, কিছু কথা সবাইকে বলা যায় না রে। কেউ তোকে অপমান করেছে? রিজু মাথা নিচু করে থাকে, আজ যেন তার কথা কণ্ঠস্বরে আটকে যাচ্ছে। সবাই সবাই পছন্দ করে না দাদা। আমি আমি বোধহয় ভুল ভেবেছি। এই কথাটা শুনে নরেশের চোখ যেন ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। কে করলো এটা? নাম বল। আমি না দাদা, প্লিজ, আমি চাই না কেউ জানুক, শুধু খুব 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 খারাপ লাগছে। নরেশ কয়েক সেকেন্ড রিজুর দিকে তাকিয়ে থাকে। তার চোখে তখন অদ্ভুত এক অন্ধকার। শোন রিজু, যে মানুষ অন্যকে অপমান করে সে মানুষ থাকে না, সে পশুর থেকেও নিচে নেমে যায়। আর এমন লোককে শিক্ষা দিতেও বারণ করা উচিত না। কিছুক্ষণ পরে রিজুর ফোনে একটা নোটিফিকেশন আসে। মানুষই স্টোরি দিয়েছে, নেভার লেট চিপ পিপল
ড্রিম বিগ। রিজু মানুষের এই স্টোরি দেখে ভেঙে পড়ে। নরেশ সেটা নিজের চোখে দেখতে পায়। তার ভাইয়ের এমন অবস্থা দেখে নরেশ খুব কষ্ট পায় মনে। এর আগে কোনোদিন ভাইকে এমনভাবে দেখেনি সে। ভাইয়ের এই পরিস্থিতি দেখে নরেশের ভেতরে জন্ম নেয় এক অসুর। ওই রাতটাই নরেশের জীবনের সবচেয়ে অন্ধকার রাত ছিল, যখন সে বুঝল তার ভাইকে কাঁদিয়েছে কেউ। নরেশ রিজুর ফোন থেকে লুকিয়ে মানুষের যত ডিটেলস জানার চেষ্টা করে, তার ফোন নাম্বার, ফটো, অ্যাড্রেস ইত্যাদি। কয়েকদিন রিজু কলেজে যায় না। এই সুযোগে নরেশ প্রতিদিন চুপচাপ মানুষের রুটিন লক্ষ্য করে, কখন বের হয়, কখন ফেরে, সব কিছু। কোনো শব্দ না করে, কোনো ছায়া না ফেলে, শুধু নজর রাখে। এমনই এক রাতে রাস্তায় বাতিগুলো হঠাৎই যেন ঝিমিয়ে পড়ে। মানুষই তখন বাসা ফেরার পথে একলা। ফাঁকা গলিতে সে বাড়ির দিকে রওনা হচ্ছিল। ঠিক ওই সময় একটা ভারী দমবন্ধ কণ্ঠ মানুষের কানে আসে। তুই অনেক হাসিস না, এবার একটু চিৎকার করে দেখ কেমন লাগে। কে কে আমাকে ছেড়ে দাও, বাঁচাও, কেউ কেউ বাঁচাও আমায়। নরেশ মানুষকে অজ্ঞান করিয়ে গ্রামের ভেতরে জঙ্গলের একটা ভাঙা কুঁড়ে ঘরে তাকে বেঁধে রাখে। কিছুক্ষণ পর মানুষের জ্ঞান ফিরতেই সে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে, এবং সামনে দেখে একটা ছেলে, দেখতে অনেকটা রিজুর মতন, কিন্তু লম্বা। মানুষই এই দেখে বলে ওঠে, কে তুমি? কে আমি সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। প্লিজ আমাকে ছাড়ুন। আমি জানি না আমি কি ভুল করেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। ভুল করেছিস, আমার ভাইকে ভেঙে দিয়েছিস, ওর মন ভেঙেছিস, ওকে অপমান করেছিস, এটা তোর শাস্তি। প্লিজ প্লিজ, আই এম সরি। আমি ইচ্ছে করে। নরেশ দাঁত চেপে বলে, ক্ষমা? যা ভেঙেছিস তাকে ঠিক করা যায়? এরপর ঠিক কি হলো তা বিস্তারিত কেউ জানে না। শুধু রাত ৩টের দিকে শোনা গেছে মানুষের চিৎকার। একটা মানুষ রাগে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। পরের দিন সকালে রিজু ঘুম ভেঙে দেখে দাদা রান্না করছে। রিজু, তোর পছন্দের মাংস বানিয়েছি। কতদিন কষ্টে দিন গেছে তোর, ঘর থেকেও বেরাস না এখন। তোর জন্যই রান্না করেছি, আয় দেখি, খেতে আয়। হ্যাঁ দাদা, যাচ্ছি। রিজু মাংসটা খেয়ে বলে, খুব টেস্টি হয়েছে দাদা, কিন্তু মাংস কেমন যেন অন্যরকম খেতে না। মানে কিসের মাংস এটা? নরেশ মাথা নিচু করে পৈশাচিক কণ্ঠে বলে ওঠে, প্রতিশোধের মাংস। ভালোবাসা কখনো কখনো মানুষকে দেবতার মতো করে, আর কখনো পশুর থেকেও খারাপ করে তোলে। এই গল্পে কে ঠিক কে ভুল তা বিচার করার দায়িত্ব তোমাদের। তো কেমন লাগলো আজকের এই এপিসোড? অবশ্যই অন্যান্য এপিসোডের মতো আজকের এপিসোডও কমেন্ট করে জানাবেন, আর গল্পটিতে কে ঠিক কে ভুল সেটাও বলবেন। আপনিও যদি এরকম গল্প লিখে থাকেন তাহলে আমাদের মেল করতে পারেন golpoholic023@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তবে হ্যাঁ, গল্পটি একেবারে নতুন হওয়া উচিত, যাতে অন্য ইউটিউব চ্যানেল বা অন্যান্য প্ল্যাটফর্মে স্ট্রিম না হয়ে থাকে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই গল্পহলিককে ভালোবেসে যাবেন।